ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে ১৯৭১ ইস্যু সমাধানের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার মিশরে জি8 শীর্ষ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান। সাক্ষাতে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক জোরদার করতে সম্মত হন ডক্টর ইউনূস ও শাহবাজ শরীফ। দুই দেশের মধ্যে চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও আগ্রহ প্রকাশ করেন তারা। পারস্পরিক স্বার্থ এবং সার্ককে পুনরুজ্জীবিত করা নিয়েও তারা আলোচনা করেন। ডক্টর ইউনূস বলেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং ২০২৬ সালের মাঝামাঝি সময়ের আগে সাধারণ নির্বাচনের পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য নিয়ে ১ মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে জাহাজ। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজটি শুক্রবার সন্ধ্যায় বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। এবার আনা হচ্ছে গতবারের চেয়ে দ্বিগুণ পণ্য। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গেল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার আনা হয় ৩৭০টি কন্টেইনার, পাকিস্তান থেকে ২৯৭টি, আর বাকি কন্টেইনারগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। দ্বিতীয় দফায় এমভি ইউয়ান জিয়াং ফা জং জাহাজটিতে আনা হচ্ছে ৭৮০টি কন্টেইনার, দুবাই থেকে ১০৫টি, আর বাকি কন্টেইনারগুলো আসছে করাচি থেকে। এগুলোতে পোশাক খাতের কাঁচামাল, চিনি, আলু, সোডা অ্যাশ, মার্বেল পাথর সহ বিভিন্ন ধরনের পণ্য থাকছে। প্রথম দফায় পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ ভিড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেতিবাচক প্রচারণা হয়েছিল, নিয়মিত চলাচলে তা কমবে মনে করছে কর্তৃপক্ষ। আগে যেভাবে হতো যে বিভিন্ন ট্রান্সশিপমেন্ট পোর্টের মাধ্যমে এগুলো আসতো, ফলে এটাতে ৪-৫ দিন অতিরিক্ত সময় লেগে যেত। এখন সেই সময়টা লাগছে না, এটা সরাসরি আসার কারণে আমাদের আমদানিকারকরা খুবই দ্রুত তাদের পণ্য পাচ্ছে। জাহাজের ক্ষেত্রে পণ্য যখন আসে আইজিএম সাবমিট হয়, বিল অফ এন্ট্রি সাবমিট হয়, যেগুলি আমাদের সিলেকশনের মধ্যে থাকে সেগুলি আমরা এক্সামিন করি, তারপরে স্ক্যান হয়, নানান ধরনের মেজারমেন্ট আমাদের আছে, তারপরে পণ্যগুলি খালাস হয়। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি নতুন এই সেবা চালু করে। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স লিমিটেড রয়েছে স্থানীয় প্রতিনিধি হিসেবে। কন্টেইনারের সংখ্যা বাড়ায় নতুন রুটে জাহাজের সংখ্যাও বৃদ্ধির আশা শিপিং সংশ্লিষ্টদের। আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা নতুন নতুন রুট খুঁজে বের করবে, সেটাই আমাদের কিন্তু স্বাভাবিক বিষয়। আন্তর্জাতিক যে অন্যান্য বাজার দরের থেকে হয়তো পাকিস্তানে এই মুহূর্তে সেই সকল পণ্যের দাম হয়তো তুলনামূলক কম ছিল, যে কারণে আমাদের যারা আমদানিকারক আছেন তারা সেখানে উৎসাহী হয়েছেন বলেই এই আমদানির ব্যাপকতাটা একটু বৃদ্ধি পেয়েছে। রুটম্যাপ অনুযায়ী প্রতি ৩৮ থেকে ৪২ দিনে একবার আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রাম বন্দরে আসার কথা জাহাজটির। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ন্যায় বিচার নিশ্চিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার নতুন করে তদন্ত হওয়া উচিত বলে মত দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হত্যা ও বিস্ফোরক মামলার পূর্ণাঙ্গ রায়ে এই পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। গেল ১ ডিসেম্বর এই মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবু সহ সাজাপ্রাপ্ত ৪৯ আসামি সবাইকে খালাস দিয়ে সংক্ষিপ্ত রায় দেয় বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। এবার পূর্ণাঙ্গ রায়ে বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথিপত্র পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে ২৪ জন নিহত হন, আহত হন শতাধিক। এই মামলায় এর আগে বিএনপি, জামায়াত জোট সরকার ও আওয়ামী লীগের আমলে দুবার তদন্ত হয়। এবার তৃতীয়বারের মতো তদন্তের মত দিল হাইকোর্ট। কোনো টাওয়ারে আগুন নয়, বরং শেখ হাসিনার নির্দেশেই ছাত্র জনতার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করা হয়, জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের একথা জানান। বলেন, গণহত্যার তথ্য গোপনে শেখ হাসিনার নির্দেশে এভাবেই কাজ করে তার মন্ত্রিসভার সদস্যরা। সম্ভাব্য সাক্ষীদের হত্যার অভিযোগও করেছে প্রসিকিউশন। ১৮ নভেম্বর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। ইন্টারনেট বন্ধসহ শেখ হাসিনার নির্দেশে পলক কি করেছেন সেসব স্বীকার করেন বলে জানায় প্রসিকিউশন। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে
আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ 7 পুলিশ কর্মকর্তাকে। তাদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়ায় 2 মাস সময় বাড়িয়ে আগামী 20 ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 3 পুলিশ কর্মকর্তা মামুন, শাহিদুল ইসলাম ও আব্দুল্লাহ আল কাফিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বিচার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। এই বিচার নিশ্চিত করার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকেই ক্ষমা করা হবে না। গণহত্যার ঘটনার সম্ভাব্য সাক্ষীরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে বলে অভিযোগ প্রসিকিউশনের। ট্রাইব্যুনালের কাছে যাওয়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে এই ট্রাইব্যুনালের প্রত্যেকটি সাক্ষী আইন দ্বারা প্রোটেক্টেড। সম্ভাব্য কোনো সাক্ষীকে টার্গেট কিলিং করা, তাদেরকে সামাজিকভাবে হেয় করা, তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। জুলাই আন্দোলনে ভুক্তভোগী ও গণহত্যার মামলার সম্ভাব্য সাক্ষীদের নিরাপত্তা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। সম্প্রতি 4 শিক্ষার্থী হত্যার ঘটনায় ছাত্রলীগ কর্মীদের দায়ী করেন তারা। তাদেরকে নিয়ে মিটিং করছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা না থাকলে আওয়ামী লীগের অংশগ্রহণেও বাধা দেখছেন না নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। তার মতে এবার নির্বাচন কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবেন, তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। সব দলের অংশগ্রহণে নির্বাচন উৎসব মুখর হবে বলেও আশা করছেন তিনি। আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দেওয়া হবে বলেও জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। আমরা একটা অন্তর্বর্তীমূলক নির্বাচন চাই। সবাই যারাই নির্বাচন ওই যে অযোগ্য যদি না হয় তাহলে নির্বাচন করতে পারবে, সেই সুযোগ সবারই থাকা উচিত। এবং আপনি যেই কথাগুলো বলছেন সেই কথাগুলো নির্বাচন কমিশনের দায়িত্ব হবে। যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না। নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না দেয়ায় বিএনপি হতাশ বলেও জানান তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে সরকার যে সময় নিচ্ছে বিএনপি সেটি যৌক্তিক মনে করে না। নির্বাচন কমিশন গঠন হয়েছে, এখন নির্বাচনের রোডম্যাপ দিতে কোনো বাধা দেখছে না বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। দেশে দুর্বল সরকার থাকলে অনেকেই লুটপাট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই, তাই দেশ ও জনগণের পক্ষে সংগ্রাম চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নরসিংদী জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ধারাবাহিক কর্মশালা করে আসছে বিএনপি। বিভাগীয় পর্যায়ের পর এখন চলছে জেলাভিত্তিক কর্মশালা। এর অংশ হিসেবে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নরসিংদী জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু দরকার হলে আপনারা চেয়ারম্যান বলবেন, মাননীয় দরকার বলবেন না সাথে। দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রশ্নের জবাব দেন তারেক রহমান। ইউনিয়ন ভিত্তিক যদি আমরা এলসি প্রসেসিং সিস্টেম, আমি জানি আপনি যেদিকে যাচ্ছেন, আপনি এখন আমাকে বলছেন, আমি এটা 20 বছর আগে জিনিসটা আমি মোটামুটি ভাবে চিন্তা করেছি। কর্মশালায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ বিদেশে অনেক ষড়যন্ত্রকারী আছে, তারা নিজেদের স্বার্থে চায় দেশে দুর্বল সরকার থাকুক। আজকে আপনার দলের বিরুদ্ধে
সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, দুষ্টু লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই, সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে এইগুলো অনেকের জন্য, দেশের ভেতরেই হোক দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। এ সময় তারেক রহমান বলেন, নিজেরা সংযত ও ঐক্যবদ্ধ থাকলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্বপ্নের দেশ গড়ে তোলা সম্ভব। নিজেকে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যেখানে আপনি নিজেকে হালকা করে ফেলবেন, ছোট করে ফেলবেন, মূল্যহীন করে ফেলবেন। আপনি একজন মূল্যবান মানুষ, কারণ আপনি বিএনপির নেতা। বিএনপির সাথে আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিল, সবার মতামত নিয়েই ৩১ দফা তৈরি করা হয়েছে। ভালো প্রস্তাব পেলে অবশ্যই দফায় আরো সংযোজন করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদেরকে যদি এই নির্বাচনের পুল সেরা পার হতে হয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনগণের পিছে নির্ধারিত সময়ে টঙ্গী তুরাগ তীরে ইজতেমা আয়োজনের ঘোষণা দিয়েছে তাবলিগ জামায়াতের জুবায়েরপন্থীরা। অন্যদিকে নির্ধারিত সময়েই সাতপন্থীরা ইজতেমা করবে, তবে তা প্রতিহত করার ঘোষণা জুবায়েরপন্থীদের। সাতপন্থীদের দাবি, তাবলিগ জামায়াতের রাজনীতির রং দিয়ে সহিংসতা সৃষ্টি করা হচ্ছে। বুধবারের সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। তবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করা হয়েছে টঙ্গীর ইজতেমা ময়দানের ৩ কিলোমিটার এলাকায়। বৃহস্পতিবারও ময়দানে থাকা মুসল্লিদের জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায়। বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। তবলিগ জামাত ছাড়াও প্রতি বছর ইজতেমা ময়দানে অংশ নেন সাধারণ মুসল্লি। বুধবারের এমন সংঘর্ষ ভীতি ছড়াচ্ছে তাদের মধ্যে। তো এগুলো খারাপ, এগুলো তো ভালো না, এগুলো তো আমাদের মুসলমানের মধ্যে এই দ্বন্দ্বটা থাকা ঠিক না, সবাই মিলেমিশে থাকা ভালো। যারা সন্ত্রাস বিবাদী তাদের জন্য মারামারি, ইসলাম তো শান্তিপূর্ণ। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে তবলিগ জামাতের জুবায়েরপন্থীরা। আর সাতপন্থীরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি তাদের। ইনশাআল্লাহ ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি ৩১, ফেব্রুয়ারি ১-২। যারা এরকম রাষ্ট্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অভ্যস্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যারা বারবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রশাসনের সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করছে, তারা কিভাবে ইজতেমা করবে? অন্যদিকে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ইজতেমা পালনের ঘোষণা সাদপন্থীদের। সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান তাদের। আমি তাদেরকে আহ্বান করব যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আজকেই যদি তাদেরকে তবলিগের অপর পক্ষ থেকে সরিয়ে না দেওয়া হয়, তাদেরকে যদি এই তবলিগে হস্তক্ষেপ করতে বন্ধ করতে না দেওয়া হয়, বাংলাদেশের এই সমস্যা ১০০ বছরেও সমাধান হবে না। এর আগে ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমা মাঠে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হয়ে বিশ্ব ইজতেমা পালন করে তবলিগ জামাতের মুরব্বীরা। প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা, যেখানে দেশ বিদেশের মুরব্বীদের বয়ান শুনে সবাই বের হন দিন প্রচারে। তবে সেই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে এখন দুই ভাগে বিভক্ত। তবে সাধারণ মুসল্লিরা বলছেন, এমন বিভক্তি তারা চান না, তারা চান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক বিশ্ব ইজতেমা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করা ৩ জনের ২ জন ১৬ বছর বয়সের। এ তথ্য জানিয়েছে পুলিশ। ৩.৫ ঘন্টার অভিযানে ব্যাংকের কর্মীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে যৌথ বাহিনী। এ সময় ওই ৩ জন আত্মসমর্পণ করে। তাদের কাছ থেকে ১৮ লাখ টাকা, খেলনা পিস্তল সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। ব্যাংক থেকে কোনো টাকা খোয়া যায়নি। বৃহস্পতিবার দুপুর ২টা ব্যাংকে ডাকাত ঢোকার কথা মসজিদের মাইকে ঘোষণা হয়। এ খবরে ভবনটি ঘিরে রাখে এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পৌঁছে সেনা, র্যাব, পুলিশ। স্থানীয়রা জানায়, ব্যাংকের কর্মীসহ ১৬ জনকে জিম্মি করে ডাকাতরা। আইন শৃঙ্খলা বাহিনী সমঝোতার চেষ্টা করলে উল্টো ১৫ লাখ টাকা মুক্তিপণ চায় তারা। আশেপাশে দোকানদারদের ডাক দিয়া ভাড়াটিয়াদের ভাই বন্ধু যারা আছে সবাই ডাক দিয়া আমরা চারদিকে একটা পাহারার করলাম। করার পরে কিছুক্ষণ পরে পুলিশ আসলো। ৩ জন দেখছি, একজন আপনার এখানে চেয়ারে বন্দুক ধরা, এখানে আমরা সম্পূর্ণভাবে কিলে দিচ্ছি। আরো অনেক লোক দেখছে এখানে, পরে আপনার আরেকজন মাঝখান দাঁড়াই না। পরে যৌথ অভিযানে আত্মসমর্পণ করে ৩ জন।
এ নিয়ে রাতে ব্রিফিং করে পুলিশ, জানায় আটক 3 জনের 2 জনের বয়স 16 বছর। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় পুলিশ। আরও কিছু যাচাই বাছাই, ওদের যে একটা মোবাইল আছে ওইটা নিয়ে আমরা আরও কিছু দূর আগাচ্ছি। যদি ওরকম ধরনের কিছু পাই তাহলে সেটা নিয়ে কোনো লিঙ্ক পাই, আমরা এটাও মাথায় রাখছি যে কিশোর গ্যাংয়ের সাথে কোনো ইনভলভ কিনা, তারপরে এরা আগামী দিনে কিশোর গ্যাংয়ে পরিণত হবে কিনা, বা কেউ কোনো এদের বড় ভাই কেউ গাইড করেছে কিনা। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার কর্মীদেরও উদ্ধার করা হয়েছে অক্ষত অবস্থায়। আর্থিক কোনো ক্ষতি হয়নি, শুধু খালি ওগুলো ভেঙেছে যাতে ওদের রেকর্ডটা না থেকে যায় সিসিটিভিতে বা রাউটারি না থেকে যায়, এই জন্য হয়েছে। না না, কাউকে কোনো আঘাত টাঘাত ওরা করেনি। আটককৃতদের কাছ থেকে খেলনা পিস্তল, চাকু, লোহার পাইপ সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কেরানীগঞ্জ। ৩,৫০০ টাকার সিসি ক্যামেরা কেনা হয়েছে ২২,৫০০ টাকায়। ৭০০ টাকার প্রিন্টার টোনারের দাম দেখানো হয় 7 গুণ বেশি। পশ্চিমাঞ্চল রেলওয়ে সরঞ্জাম কেনাকাটায় উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। অতিরিক্ত দাম ও প্রয়োজনে বেশি মালামাল কেনায় রাষ্ট্রের ক্ষতি 1.5 কোটি টাকার বেশি। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থার আশ্বাস রেলওয়ের। পশ্চিমাঞ্চল রেলের সিসি ক্যামেরা, স্ক্যানার, ফটোকপি মেশিন থেকে এসি কেনাকাটায় ব্যাপক অনিয়মের তথ্য পেয়েছে মহা হিসেব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়। 2020-21 অর্থ বছরে বাজারের তুলনায় কয়েক গুণ বেশি দামে সরঞ্জাম কেনা হয়। সেসব পণ্য ছিল চাহিদার তুলনায় অনেক বেশি। এতে রাষ্ট্রের ক্ষতি 1,71,71,000 টাকা। প্রতিবেদনে বলা হয়, বাড়তি দামে 90টি সিসি ক্যামেরা কেনায় রেলের ক্ষতি 12,71,060 টাকা। এছাড়া 1200 টাকার কেন্ট রিপ্লেসমেন্ট কিট কেনা হয় 3,500 টাকায়। 700 টাকার প্রিন্টার টোনারের দাম দেখানো হয় 7 গুণ বেশি, 5,190 টাকা। অডিট প্রতিবেদনের বিষয়ে তথ্য ছিল না বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা। এছাড়া ক্রয় কমিটির সম্মতি ছাড়া এ ধরনের লেনদেন অসম্ভব। সাধারণত যে কেনাকাটাগুলো হয় এটা প্রত্যেকটা দেশের মডেল থাকে, মডেলের একটা রেট থাকে, সেই অনুসারে হয়েছে। এখন কীভাবে অডিট আপত্তি দিল বা কীভাবে কী হলো এটা আমাকে জেনে বলতে হবে। আমি এই মুহূর্তে আপনাকে ঢালাভাবে কিছু বলতে লায়েবল হলে অধিকাংশ ক্ষেত্রে হয়ে যায় ওই বাজার দর যাচাই কমিটি আর টেকনিক্যাল এভালুয়েশন কমিটি। জিএবেলটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আসলে দেখার তার সুযোগ নেই। জবাবদিহি না থাকায় দিনের পর দিন এমন অনিয়ম দুর্নীতি হয়েছে বলছে সুশাসনের জন্য নাগরিক। সরকারি অর্থের অপচয় ঠেকাতে ব্যবস্থা নেওয়ার তাগিদ সুজনের। শাস্তির বিধানটা মনে হয় আমরা কার্যকর করতে পারছি না। এটার কারণে কিন্তু এটা আরও উৎসাহিত করছে এবং আমাদের দুর্নীতিকে এইভাবে কিন্তু উৎসাহিত করে দিন দিন কিন্তু আমাদের দুর্নীতি বেড়েই চলেছে। অডিট প্রতিবেদনে বলা হয়, রেলের ভোক্তা বিভাগ থেকে যে মালামালের চাহিদা দেওয়া হয়েছিল তার তুলনায় 40 গুণেরও বেশি কিনেছে রেল কর্তৃপক্ষ। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। নগর পরিবহন প্রকল্পের দিন শেষ। আগামী ফেব্রুয়ারি থেকে রাজধানী 42টি রুটে চালু হচ্ছে একক কোম্পানির মাধ্যমে বাস চলাচলের গ্রিন ক্লাস্টার ব্যবস্থা। সেই সাথে ফিটনেসবিহীন যানবাহন বন্ধে বিআরটিএ-কে 1 মাস সময় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানী বিদ্যুৎ ভবনে এক সভায় একথা জানান সড়ক পরিবহন উপদেষ্টা। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, বায়ু দূষণ রোধে টাস্ক ফোর্সের মাধ্যমে কাজ শুরু হয়েছে। সড়কে রাজধানীবাসী দুর্ভোগের বড় কারণ যানজট। এই কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় 82 লাখ কর্মঘণ্টা। দুর্ভোগ কমাতে বাস রুট রেশনালাইজেশনের আওতায় নগর পরিবহন সেবা চালু করলেও মুখ থুবড়ে পড়ে তা। যানজট নিরসন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে সভা করেন সরকারের 5 উপদেষ্টা। পরে ব্রিফিংয়ে পরিবহন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি থেকে 256 থেকে কমিয়ে 42টি রুটে গ্রিন ক্লাস্টার পরিবহন চালু হবে। 1 মাসের মধ্যে সব যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে না পারলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি তার। 1 মাসের জন্য সময় দেওয়া আছে। বিআরটিএ যদি এর মধ্যে যদি তাদের অবস্থার উন্নতি করতে না পারে তাহলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী সপ্তাহ থেকে কিন্তু এইসব যানজটের যেগুলো চিহ্নিত স্থান আছে সেগুলোর ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। ফুটপাথ সরাতে হলে ফুটপাথ সরাবেন। অনুমোদিত যদি কেউ পার্কিং করে তাহলে সেগুলোকে টো করে নিয়ে যাবেন। এদিকে নগরীতে বায়ু দূষণ প্রকট রূপ নেয় টাস্ক ফোর্স গঠন করা হয়েছে জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। টাস্ক ফোর্স
কতগুলো কাজ করবে যেটা জনদুর্ভোগ কমাতে পারবে। কিন্তু বায়ু দূষণ কমানো 1 মাস 2 মাস 1 বছরের ব্যাপার না। কোনো জায়গায় আমরা দেখি যে বেশি সময় নিচ্ছে, যেখানে সময় কমিয়ে আনা যায় সেটারও সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। আমরা জনদুর্ভোগটা বায়ু দূষণের কারণে জনদুর্ভোগ কমানোর কাজ করছি। মাস্ক ব্যবহারের পাশাপাশি বাসায় বাতাস বিশুদ্ধ করার যন্ত্র ব্যবহারেরও পরামর্শ দেন উপদেষ্টা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিটারে 8 টাকা দাম বাড়ানোর 10 দিন পরও বাজারে চাহিদা অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল মিলছে না। পাড়া মহল্লায় এই সংকট আরও প্রকট। দোকানিরা বলছেন হাতে গোনা কয়েকটি কোম্পানির হাতে জিম্মি ভোজ্য তেলের বাজার, কিন্তু বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো একে অপরের উপর দায় চাপাচ্ছে। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে এমন পণ্যের বাজারে প্রতিযোগিতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। চলতি মাসের শুরু থেকেই ভোজ্য তেলের বাজারে সরবরাহ কম। মিলারদের চাপে 9 ডিসেম্বর বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়ায় সরকার। কিন্তু তারপরও পাড়া মহল্লায় তেমন মিলছে না তেল, দোকানিরা পড়েছেন বিপাকে। আজকে 15 দিন ধরে তেল নাই। কেন নাই বলেন? কোনো কোম্পানি তেল আসতেছে না, দিতেই যাচ্ছে না। অর্ডার দিলে পরে ভাই আমাদের কোম্পানির কাছে মাল, আমি আমরা অর্ডার নেন গেলে আমাদের অর্ডার দেই পরে মাল দেয় না। রাজধানীর কারওয়ান বাজারেও তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। কোথাও কোথাও 5 লিটারের বোতল দেখা মিললেও চোখে পড়েনি 2 ও 1 লিটারের বোতল। রূপচাঁদা কয়েকবার দিছে, মাঝখানে আবার কয়েক সাপ্তাহিক দেয় নাই। আর তীর দেখা যায় ওই একদিন পাইলে 2 দিন পাওয়া যাচ্ছে না। যে পরিমাণ ক্রেতা চাই, কাস্টমার চাই, আমরা ওই পরিমাণ কাস্টমারও দিতে পারতেছি না, আমরা আনতে পারতেছি না। দোকানিরা বলছেন 4-5টা কোম্পানির হাতেই ভোজ্য তেলের বাজার নির্ভর করে। দাম বাড়ানোর কৌশল হিসেবে তারাই বিভিন্ন সময় সরবরাহ কমায়। সারা বাংলাদেশের মানুষ 3-4টা কোম্পানির কাছে জিম্মি, তাদের অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। এদের যদি একটু তদারকি ঠিকমতো করে, যারা মিলার, যারা ইম্পোর্টার, তাদের কাছে যায়, গ্যাসের যদি ওখানে মাল থাকে ওখান থেকে মালটা করুক। বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে তারা সরবরাহ কমায়নি। বাজারে ভোজ্য তেল সংকটের কারণ রহস্যজনক। আমাদের কিন্তু সরবরাহ ডাটাগুলো আমরা বিভিন্ন সরকারি এজেন্সির সাথে শেয়ার করি। কারেন্টলি কিন্তু আমরা আপনার 800 টন করে দিচ্ছি। গত 10 দিন ধরে আমরা কিন্তু এটা দিচ্ছি। এর আগেও কিন্তু আমরা ধরেন 500 টন করে দিয়ে আসছিলাম। আমরা যে পরিমাণ মাল বাজারে দিচ্ছি, এটা যদি অন্যান্য সব কোম্পানি আমাদের সমপরিমাণও দিত, তাহলে বাজারে এই ক্রাইসিস তৈরি হয় না। অর্থনীতিবিদরা বলছেন ভোজ্য তেলের মতো নিত্যপণ্যের ব্যবসায় বড় পুঁজির দরকার হয়। তাই আমদানিতে ব্যাংক ঋণ সহ বিভিন্ন সুবিধা দিয়ে আরও প্রতিষ্ঠানকে যুক্ত করা উচিত। মূল কথা হচ্ছে যে আমাকে এখানে এই গোষ্ঠীর বাইরে আমদানি করার অবস্থা তৈরি করতে হবে, যে হয় পাবলিক সেক্টর দ্বারা হোক বা প্রাইভেট সেক্টরের ভাবে কোনোভাবে। বছরে দেশের বাজারের চাহিদা পূরণে 20 থেকে 22 লাখ টন ভোজ্য তেল আমদানি করতে হয়। সেখানে বন্ধ হওয়া শিল্প গ্রুপ এসালমের বড় শেয়ার ছিল। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানবো নিত্যপণ্যের বাজারের খবর। চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের বাজারে শীতের সবজির সরবরাহ কেমন দেখছেন? আলু পেঁয়াজের দর কেমন দেখছেন? দেখুন, আসলে আমরা দেখছি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহেও বাজারে সবজির যে চাহিদা, সেটি সবজির যে সরবরাহ সেটি একেবারে স্বাভাবিক রয়েছে। এবং আমরা দেখছি যে প্রতিনিয়ত নগরের দেশের নানা জায়গা থেকে এখানে সবজি আসছে, এবং সেই কারণে আমরা দেখছি সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে কোনো ক্ষেত্রে আসলে 20 টাকা পর্যন্ত কমেছে। এবং এই নিয়ে আসলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে এক ধরনের সন্তুষ্টি কাজ করছে। এবং বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে মাঝখানে বন্যার কারণে যে ক্ষতিটি হয়েছিল সেটি ইতিমধ্যে আসলে কৃষকরা পুষিয়ে নিতে পেরেছেন, এবং সব জায়গায় সবজির যে বাম্পার ফলন সেটি হচ্ছে, এবং সেই কারণে সবজির সরবরাহ আছে, এবং এটি নিয়ে ক্রেতা এবং বিক্রেতা সবাই সন্তুষ্ট রয়েছে। আর সবচেয়ে উত্তাপ যেটি ছড়াচ্ছে সেটি হচ্ছে মুরগি। আমরা আসলে গত সপ্তাহে দেশি, সোনালী এবং ব্রয়লার মুরগি। বার্তাকক্ষ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরিদা বক্তিয়ারা। আমরা আবারও জানবো নিত্যপণ্যের বাজারের খবর। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। এবার যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, যেমনটি জানতে চাচ্ছিলাম যে বাজার পরিস্থিতি আজকে কেমন, পেঁয়াজ আলুর দর কেমন, বাজারে শীতের সবজি সরবরাহ কেমন?
আমি আসলে আগেই বলেছিলাম যে আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চট্টগ্রামের যে বাজারগুলো রয়েছে সেখানে সবজির সরবরাহ বলা যেতে পারে যে অনেক বেশি বেড়েছে। আমরা দেখেছি সবজির সরবরাহ বাড়ার সাথে সাথে শীতকালীন সবজি যেহেতু এখন ক্রমশ আসছে, প্রতিনিয়ত আসছে, সেই কারণে আমরা দেখি সব ধরনের সবজির দামই এখন আসলে নিম্নমুখী, অর্থাৎ প্রতি সবজি আমরা দেখছি গত সপ্তাহ থেকে 20 থেকে 30 টাকা পর্যন্ত ক্ষেত্রে বিশেষ কমেছে এবং এটি নিয়ে এক ক্রেতা এবং বিক্রেতা উভয়ই সন্তুষ্ট এবং বিক্রেতারা বলছেন যে সরবরাহ যদি সামনে আরও বাড়ে সেক্ষেত্রে সবজির দাম আরও কমবে। সবচেয়ে আশঙ্কার যে বিষয় সেটি হচ্ছে আসলে মুরগির দামটি ক্রমশ বাড়ছে। আমরা দেখেছিলাম গত সপ্তাহে যে মুরগি যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল 180 টাকা, সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা পর্যন্ত ক্ষেত্র বিশেষে। যে মুরগি যে সোনালী মুরগি গত সপ্তাহে 290-300 টাকা বিক্রি হয়েছিল সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 340 থেকে 45 টাকা পর্যন্ত। একইভাবে আমরা দেখেছি গত সপ্তাহে দেশি মুরগি বিক্রি হয়েছিল 580 টাকা, সেটি এই সপ্তাহে 600 টাকা কিংবা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। এটি নিয়ে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে এখন যেহেতু শুষ্ক মৌসুম সংগতকার চতুর্দিকে সামাজিক অনুষ্ঠান বেশি হচ্ছে, সেই কারণে আসলে ব্রয়লার মুরগির যে সরবরাহ সেটির উপরে কিছুটা চাপ পড়ছে, সেই কারণে সেটির দাম বাড়তি। অন্যদিকে যেহেতু পোলট্রি খাবারের দাম বাড়তি, সেই বিষয়টিকে মাথায় রেখে অনেক খামারই তাদের যে খরচ সেটির সঙ্গে পোষাতে পারছেন না বলে দেশি মুরগি এবং সোনালির দাম বাড়তি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া অন্যান্য যে সমস্ত পণ্য যদি বলি সেগুলো মোটামুটি ঠিকঠাক আছে। ডিমের দাম গত সপ্তাহে আমরা দেখছিলাম 145 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে, সেটি এই সপ্তাহে 135 থেকে 40 টাকা, অর্থাৎ সেখানেও 5 থেকে 8 টাকা কমেছে। তো সব কিছু মিলে বলছে মোটামুটি চট্টগ্রামে সবজির বাজার আমার কাছে আজকে এটুকুই। রিটন, আপনি সাথে থাকুন। এবার আমরা যাবো রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা চট্টগ্রামের বাজার পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। রাজশাহীর বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে শীতের সবজি সরবরাহ কেমন, মাছ মুরগির বাজার কেমন? দেখুন, শীতকালীন যে সবজিগুলো সেগুলো রাজশাহী যেহেতু উত্তরাঞ্চল কৃষি প্রধান অঞ্চল এবং এখানে যে উৎপাদিত সবজি আশেপাশের এলাকা থেকেই কিন্তু এখানে বাজারে সরবরাহ করে থাকে, যেহেতু জমি থেকে ওঠা শুরু হয়েছে, যার ফলে এর প্রভাবটি কিন্তু বাজারে পড়েছে। আজকে রাজশাহীর বাজারে যদি বলা হয়ে থাকে যে ফুলকপিগুলো বিক্রি হচ্ছিল 50 টাকা কেজি, আজকে সেটি এখন দাঁড়িয়ে গেছে, সেটি 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। বাঁধাকপি বিক্রি হচ্ছে 15 টাকা পিস এবং এছাড়া যে সিমটি বিক্রি হচ্ছিল 50 থেকে 60 টাকা, আজকে কিন্তু সেটি বিক্রি হচ্ছে 30 টাকা করে এবং বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। এবং যে লাগামহীন আলুর দামটি ছিল সেটি কিন্তু এখন ক্রমান্বয়ে কমতে শুরু করেছে, অর্থাৎ নতুন যে আলুটি সেটি বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা এবং দেশি পেঁয়াজ যেটি নতুন উঠছে সেটি কিন্তু আমরা দেখেছি যে এখন 60 থেকে 65 টাকা বা 68 টাকা এইরকম দামেই কিন্তু বাজারে মিলছে, অর্থাৎ স্বস্তির জায়গাটি এখানে পেঁয়াজের দামটি কমছে, আলুর দাম কমেছে এবং কাঁচামরিচে যেটি বেশ বেড়ে গেছিল সেটিও কিন্তু দাম কমে গেছে, অর্থাৎ সেটি এখন 50 থেকে 55 টাকায় মিলছে। অর্থাৎ সবজি বাজারের দাম বলা যেতে পারে যে অনেকটি কমেছে এবং এখানে আজকে ব্রয়লার মুরগি দেখা গেছে যে কেজিতে 10 টাকা করে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায় এবং ডিম পূর্ব দামই রয়েছে, আগে যেটি ছিল 42 টাকা, আজকেও কিন্তু দেখেছি যে 42 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ভোজ্য তেলের বোতলজাত যে সয়াবিন তেল সেটি কিন্তু সংকট রয়েছে। এছাড়া শীতকালীন সব সবজিগুলো বলা যেতে পারে যে সাধারণের হাতের নাগালের মধ্যে রয়েছে। এছাড়া রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।